দেখো গতদিন আমরা স্পর্শ কোণ পর্যন্ত পড়িয়েছিলাম, হ্যাঁ। এখন যদি এরকম হয় যে স্পর্শ কোণ, ওখানে আমরা দেখিয়েছিলাম যে যদি পানি আমরা দেই, পানি থাকে, পানির মধ্যে হচ্ছে কাঁচ নল ডুবাই, আর হচ্ছে পারদের মধ্যে কাঁচ নল ডুবাই। কৌশিকতা, সংশক্তি বল, তারপরে হচ্ছে আসঞ্জন বল, এগুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো এটা বলেছিলাম আমরা যে কোন তরলের মধ্যে দিয়ে যদি আমরা তরলের মধ্যে যদি কৌশিক নল ডুবাই, তাহলে কিছু তরল আছে যেগুলো কাঁচ নলকে ভিজায়, আবার কিছু তরল আছে যেগুলো কাঁচ নলকে গুলো ভেজায় না। যেমন পানি কাঁচ নলকে ভেজায়, আর পানির কৌশিক নল ডুবালে পানি হচ্ছে উপরের দিকে উঠে। এই যে উপরের দিকে উঠা এবং হচ্ছে নিচের দিকে নামা, পারদের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, নিচের দিকে নেমে যাচ্ছে। নিচের দিকে নেমে যাওয়ার কারণটা কি, যে এখানে বলেছিলাম যে সংশক্তি বলটা হচ্ছে বেশি। পারদ আর কাঁচের ক্ষেত্রে হলো সংশক্তি বল বেশি, আর আসঞ্জন বল হলো কম। আর পানি আর পারদের ক্ষেত্রে, পানি আর কাঁচ নলের ক্ষেত্রে বলেছিলাম আসঞ্জন বল হচ্ছে বেশি আর সংশক্তি বল হচ্ছে কম। আচ্ছা একটু দেখো এখানে, আজকে কিন্তু তোমাদের অ্যাটেন্ডেন্স নিব, এজন্য অ্যাটেন্ডেন্স ফিল আপ না করে কেউ কিন্তু যাবে না শেষের দিকে। আচ্ছা তাহলে দেখো এরকম বলেছিলাম আমরা যে এখানে কি ডুবিয়েছি আমরা, কাঁচ নল পানির ভেতরে, তাহলে উপরের দিকে উঠেছে, মানে আসঞ্জন বল বেশি, সংশক্তি বল বেশি কম। তাহলে আসঞ্জন বল মানে হলো পানি এবং কাঁচের মধ্যেকার যে আকর্ষণ বল, অর্থাৎ পানি আর কাঁচ অণুর মধ্যেকার যে আকর্ষণ বল সেটা হচ্ছে আসঞ্জন বল, আর পানি অণুর মধ্যে যে আকর্ষণ বল সেটা বলেছিলাম সংশক্তি বল। তাহলে এখানে আসঞ্জন বল বেশি হওয়ার, এই যে এখানে দেখতে পাচ্ছ যে এটা আমরা নরমালি দেখি না, কিন্তু অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা এটা দেখতে পারি যে যেখানে হলো কাঁচকে পানি স্পর্শ করেছে সেখানে পানি একটু উপরে উঠে গেছে, পানির স্তরটা একটু উপরে উঠে গেছে। তো এটাও যদি একটা কাঁচের পাত্র হয়, তাহলে এই দিকেও দেখো একটু উপরে উঠে গেছে, এখানেও উপরে উঠে গেছে, আবার এই দিকে এই কোনায় এর কোনায় দুই জায়গায় হচ্ছে উপরের দিকে উঠে গেছে, আর এদিকটা একটু নিচে নেমে গেছে। তার মানে সংশক্তি বল পানি আর কাঁচের ক্ষেত্রে হলো সংশক্তি বলটা কম আর সংযোগ বলটা বেশি। আর পারদের ক্ষেত্রে দেখো যেখানে লেগেছে, পারদ কাঁচের সাথে যেখানে লেগে আছে সেখানে একটু নিচে নেমে গেছে, তার মানে এখানে আসঞ্জন বলটা হচ্ছে কম আর সংশক্তি বল হচ্ছে বেশি। এখন পৃষ্ঠটানের কিছু সমস্যা নিয়ে তোমাদেরকে বলি। যেমন হলো এখানে চিত্রটা থাকুক, যেমন আমরা পৃষ্ঠটানের ফর্মুলা কি জানি, টি ইকুয়াল টু হচ্ছে এফ বাই এল, তাই না? তো প্রযুক্ত বল এফ ইকুয়াল টু আমরা টি ইনটু এল লিখি, তাই না? কখনো কখনো দেখবে যে 2t ইনটু এল দেওয়া আছে, এফ ইকুয়াল টু বলটা দেওয়া আছে হলো 2tl। এটা কেন? এটা হচ্ছে যখন দুইটা সারফেস থাকে তখন হচ্ছে এই ব্যাপারটা হয়। এখন দুইটা সারফেস কখন থাকে আমি একটু তোমাদেরকে আলোচনা করে বলছি। সেটা হচ্ছে যে ধরো একটা পানির পৃষ্ঠের উপর তুমি সুই রাখলে, তারপরে সেটাকে উঠালে তখন কি হবে, তার দুই পাশেই কিন্তু পানি লেগে থাকে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু দুইটা সারফেস চিন্তা করা হয়। আচ্ছা, আবার ধরো একটা সাবান পানি বা কোনো কিছুর মধ্যে তুমি একটা ফ্রেম ডুবিয়ে উঠালে, তাহলেও তারও কিন্তু দুইটা সারফেস চিন্তা করা হয়। এগুলোর ক্ষেত্রে সবসময় বলটা হলো এফ ইকুয়াল টু টু টি এল বিবেচনা করা হয়। আবার ধরো এরকম একটা বৃষ্টির ফোঁটার ক্ষেত্রে আমাদের পরিধি যদি বের করতে হয়, তাহলে দেখা যায় যে আমরা একটা পৃষ্ঠ বিবেচনা করি। যেমন একটা বৃষ্টির ফোঁটা এরকম, হ্যাঁ, তাহলে এটা চারপাশটা শুধু আমরা বিবেচনা করবো, ভেতরটা বিবেচনা করবো না, কারণ ভেতরে তো পানি থাকবে। তাহলে পৃষ্ঠ কয়টা? শুধুমাত্র একটা। আবার যদি এরকম হয় সাবান পানি দিয়ে তুমি বুদবুদ তৈরি করলে, তাহলে দেখা যায় যে সেটা একটা আবরণের মতো থাকে আর ভেতরটা ফাঁকা থাকে, অর্থাৎ ভেতরেও বায়ু থাকে আবার হচ্ছে বাইরেও বায়ু থাকে। এবং এই ক্ষেত্রে তাহলে আমরা কয়টা পৃষ্ঠ বিবেচনা করব? দুইটা পৃষ্ঠ বিবেচনা করব। এবং সেই ক্ষেত্রে আমরা যদি পরিধি নিতে যাই, তাহলে পরিধিকে হচ্ছে 2 দিয়ে গুণ করে ফেলতে হবে। কিন্তু যদি পানির ফোঁটা বলি, তাহলে পানির ফোঁটার যদি পরিধি বের করতে হয় সেক্ষেত্রে এক্সট্রা একটা 2 দিয়ে
গুণ করার দরকার নেই, পরিধির ফর্মুলা যেটা সেটাই থাকবে। তাহলে তোমরা চিন্তা করবে যে কোন কোন ক্ষেত্রে দুইটা পৃষ্ঠ থাকে আর কোন কোন ক্ষেত্রে হলো একটা পৃষ্ঠ থাকে। যেমন একটা বালতিতে পানি নিলে তার কয়টা পৃষ্ঠ? তার একটা পৃষ্ঠ। কথা বুঝতে পেরেছো? এটুকুন কি ক্লিয়ার হয়েছে তোমাদের? জি ম্যাডাম। আচ্ছা, না বুঝতে পারলে তোমরা বলো। আমি বলছি যে ধরো একটা সুই উঠাচ্ছি বা একটা তার উঠাচ্ছি পানি পৃষ্ঠ থেকে, তাহলে দেখা যাবে তার দুই পাশেই কিন্তু পানি লেগে থাকে। তার মানে দুইটা সারফেস বিবেচনা করা হয়। দুইটা সারফেস বিবেচনা করা যদি হয় বা দুইটা তল বিবেচনা করা হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা F = 2TN লিখবো। আবার ধরো একটা পানির ফোঁটার ভেতরটা কি থাকে? পানি থাকে, তাহলে বাইরের একটা পৃষ্ঠ থাকে। তো এই ক্ষেত্রে যদি আমার পরিধি বের করতে হয়, নরমাল পরিধির ফর্মুলা লিখবো 2πr। আচ্ছা, যদি এরকম হয় যে সাবান পানি দিয়ে, তো আমরা অনেক সময় ছোট বাচ্চারা কি করে বুদবুদ তৈরি করে না? তো বুদবুদ যখন তৈরি করা হয় তখন এগুলাতে দেখা যায় যে দুইটা পৃষ্ঠ থাকে, অর্থাৎ ভেতরটা ফাঁপা থাকে। মানে ওর ভেতরে বায়ু থাকে। তাহলে সেই ক্ষেত্রে হলো দুইটা সারফেস চিন্তা করা হয়। তখন যদি এর পরিধি বের করতে হয়, এবং এই ক্ষেত্রে কি করতে হয়? এক্সট্রা 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, অর্থাৎ দুইটা পৃষ্ঠ বিবেচনা করা হয়। আমরা এরকম করি যে ধরো হাত ডুবাচ্ছি সাবান পানি থেকে, যখন উঠাবো তখন দেখবে যে আঙ্গুলের ফাঁকে ফাঁকে কি হয়? যে একটা পৃষ্ঠের মতো তৈরি হয়। এগুলোর ক্ষেত্রেও হচ্ছে দুইটা সারফেস বিবেচনা করা হবে, উপরের দিকে একটা, নিচের দিকে একটা। সাবান পানিতে যদি একটা ফ্রেম ডুবাও, সেখান থেকেও যদি উঠানো হয়, তাহলে দুইটা সারফেস বিবেচনা করা হয়। কিন্তু ধরো পুকুরে পানি আছে বা একটা বালতিতে তুমি পানি রাখলে, এগুলোর ক্ষেত্রে কয়টা পৃষ্ঠ বিবেচনা করা হয়? একটা পৃষ্ঠ বিবেচনা করা হয়, শুধু উপরের তলটা। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো রেসপন্স করো একটু। অভি, আসো নাকি তুমি? তোমাদের কি মাইক্রোফোনের সমস্যা নাকি? তোমরা কোনো রেসপন্স করো না, আমার কাছে একদম না মিস, বুঝে যায়। হ্যাঁ, কি? জি না, সাগর বুঝতে পেরেছো? জি মিস, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে কিছু কিছু ক্ষেত্রে দেখবে যে আমরা যখন বল বের করি তখন হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলি, তখন হচ্ছে দুইটা পৃষ্ঠ এটাই বিবেচনা করবে। আচ্ছা, এখন দেখো যে ওই যে পানির ফোঁটার ম্যাথগুলো যদি করিয়েছি তোমাদেরকে, কিন্তু ফর্মুলা যেহেতু এই দুইটা ক্লাসে শুধু ফর্মুলা ধরে আমরা আলোচনা করছি, তাই এগুলো আবার রিভিশন করিয়ে দিচ্ছি। যেমন যদি এরকম হয় যে একটা বড় পানির ফোঁটা আর একটা হলো ছোট পানির ফোঁটা, তাহলে হয় কি যে বড় পানির ফোঁটা ভেঙে ভেঙে অনেকগুলা ছোট পানির ফোঁটাতে কনভার্ট হয়ে গেল, আবার অনেকগুলো ছোট পানির ফোঁটা কি হলো? বড় পানির ফোঁটাতে কনভার্ট হয়ে গেল। যেমন এই যে যদি একটা এরকম একটা বড় পানির ফোঁটা থাকে, তাহলে এটাকে যদি আমরা অনেকগুলো ছোট ছোট ধরো 10টা 15টা একই আকারের পানির ফোঁটা কনভার্ট করলাম, তাহলে খেয়াল করো তো এটা চাইতে এটা যে ক্ষেত্রফল, এগুলো সবগুলোর মিলিত ক্ষেত্রফল কোনটার ক্ষেত্রে বেশি হবে? ছোটগুলোর ক্ষেত্রে বেশি হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে ক্ষেত্রফলের যে পরিবর্তন হলো, আমরা জানি যদি ক্ষেত্রফল বাড়ে তখন তোমাকে কি করতে হবে? শক্তি দিতে হবে। আর ক্ষেত্রফল যদি কমে তাহলে হচ্ছে শক্তি কিছু বের করে দেয়, রিলিজ করে। আচ্ছা, যখন এই যে শক্তিটা প্রয়োজন হয়, এই বা যেটুকুন কাজ হচ্ছে, কাজটাই তো শক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে। তো এই বড় পানি ফোঁটা ছোট পানি ফোঁটাতে ম্যাডাম আপনাকে দেখা যায় না, কথা শোনা যায় না। শোনা যাচ্ছে না? ম্যাম শুনতে পাচ্ছি তো আমরা। শুনতে পাচ্ছো? আমরা শুনতে পাচ্ছি মিস। একটু কারো নেটওয়ার্কের প্রবলেম থাকতে পারে, যেহেতু বৃষ্টি হয়েছে বাবা। আমি আবার রিপিট করছি। তাহলে বললাম কি যে ধরো একটা বড় পানির ফোঁটাকে অনেকগুলো ছোট ছোট পানির ফোঁটায় কনভার্ট করা হলো, সেক্ষেত্রে আমরা ধরো এখানে 50টা পানির ফোঁটায় কনভার্ট করলাম, তাহলে একটার ক্ষেত্রফল যা হবে, টোটাল 50টার ক্ষেত্রফল একসাথে যদি প্লাস করি, তাহলে দেখা যাবে এই ক্ষেত্রে বেড়ে গেছে ক্ষেত্রফল যখন বাড়ে তখন কি হয়? শক্তি দিতে হয়। তো এই কনসেপ্টটা মাথায় রাখবে যে শক্তি যখন দিতে হবে, এই শক্তিটা কোত্থেকে আসবে? এই শক্তিটা কিন্তু পানির অন্তস্থ শক্তি থেকে, অভ্যন্তরীণ শক্তি থেকে আসবে। ফলে পানির টেম্পারেচার হচ্ছে কমে যাবে। আচ্ছা, আবার যখন হলো এই ক্ষেত্রে ম্যাডাম আপনি 1 মিনিট ছিলেন না। হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ ম্যাডাম 1 মিনিট নেটওয়ার্ক ছিল না। আচ্ছা, আমি আবার রিপিট করছি রোহান। বললাম যে যদি বড় পানির ফোঁটাকে আমরা
ছোট পানির ফোঁটাতে কনভার্ট করি, তাহলে একটার ক্ষেত্রফল আর এখানে যদি 50টা হয়, একসাথে 50টার ক্ষেত্রফল যদি আমরা যোগ করি তাহলে দেখা যাবে 50টার ক্ষেত্রফলই হচ্ছে বেশি হচ্ছে। তো এখন এই যে 50টার ক্ষেত্রফল বেশি হলো, বাড়লো, ক্ষেত্রফল বৃদ্ধির জন্য যে কৃতকাজ, ক্ষেত্রফল যে বাড়লো সেটা কি হচ্ছে, আমার শক্তির প্রয়োজন হচ্ছে। এই শক্তিটা কোত্থেকে আসছে? এই শক্তিটাই আসছে হলো পানি থেকে, ফলে পানির টেম্পারেচার কি হচ্ছে, কমে যাচ্ছে। আচ্ছা, এখন এই 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 শক্তি ফর্মুলাটা কিরকম, শক্তি বা কৃতকাজের? শক্তি বা কৃতকাজের ফর্মুলাটা হচ্ছে আগে ক্ষেত্রফল পরিবর্তনের জন্য, আচ্ছা W ইকুয়াল টু হলো ডেল A ইনটু টি। এটা হলো ক্ষেত্রফল পরিবর্তনে কৃতকাজ। এটা ক্ষেত্রফল হ্রাসের জন্য কৃতকাজ, আবার ক্ষেত্রফল বৃদ্ধির জন্য, কারণ পরিবর্তন বলেছি সেক্ষেত্রে বৃদ্ধিও হতে পারে আবার হচ্ছে হ্রাসও হতে পারে। এখন ডেল A ইকুয়াল টু আমরা কি জানি? ডেল A ইকুয়াল টু জানি যেহেতু হলো n সংখ্যক ছোট ফোঁটার ক্ষেত্রফল বেশি, একসাথে অনেকগুলো যেহেতু ওখানে, তাহলে n সংখ্যক ছোট ফোঁটার ক্ষেত্রফল, তাহলে n ইনটু 4 পাই স্মল r স্কয়ার মাইনাস 4 পাই ক্যাপিটাল R স্কয়ার, ক্যাপিটাল R স্কয়ার। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করতে পারি, 4 পাই কমন নিয়ে নিতে পারি, তাহলে n স্মল r স্কয়ার মাইনাস হলো ক্যাপিটাল R স্কয়ার। তাহলে এই যে কাজটুকুন হলো, এই কাজ বা শক্তির ফর্মুলা কি, বা যেটুকুন তাপ প্রয়োজন হলো বা যেটুকুন তাপ নির্গত হলো, দুই ক্ষেত্রে এই ফর্মুলা আমরা W লিখতে পারি আবার H ও লিখতে পারি। H ইকুয়াল টু, তাহলে আমরা এটাকে লিখবো হলো 4 পাই n স্মল r স্কয়ার মাইনাস ক্যাপিটাল R স্কয়ার ইনটু পৃষ্ঠটান T। এই আর এরপরে দেখো এতে তাপমাত্রা কি পরিবর্তন হয়েছে কিনা, তাপমাত্রা হয় বাড়বে নাইলে কমবে। যদি ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাহলে কি হবে, আমাদের শক্তি লাগবে। এই শক্তিটা আমরা কোত্থেকে পাবো, বা তাপ লাগবে সেটা কোত্থেকে পাবো, আমরা পানির অভ্যন্তরীণ শক্তি থেকে। ফলে পানির কি টেম্পারেচারটা কমে যাবে, যেহেতু পানি থেকে আমরা তাপ নিয়ে এই কাজটুকু হচ্ছে, তাহলে তাপমাত্রা কি হবে, কমে যাবে। এখন তাপমাত্রা আর হলো তাপের সাথে যে সম্পর্ক আমরা জানি H ইকুয়াল টু কি ms ডেল থিটা, ms ডেল থিটা। তো এখান থেকে আমরা ডেল থিটাটা পাবো। দেখো H ইকুয়াল টু আসতেছে হচ্ছে 4 পাই n r স্কয়ার মাইনাস ক্যাপিটাল R স্কয়ার ইনটু t, আবার H ইকুয়াল টু আমরা জানি ms ডেল থিটা। তাহলে সেই ক্ষেত্রে আমরা এরকম লিখে ফেলতে পারি যে ms ডেল থিটা ইকুয়াল টু 4 পাই n স্মল r স্কয়ার মাইনাস ক্যাপিটাল R স্কয়ার ইনটু t। আর এখান থেকে আমরা থিটা বের করতে পারি, বা তাপমাত্রা পরিবর্তনও বলতে পারে, তাপমাত্রা বৃদ্ধি বলতে পারে, তাপমাত্রা হ্রাসও বলতে পারে। তাহলে তাপমাত্রা পরিবর্তনটা হয়ে যাবে হলো 4 পাই n স্মল r স্কয়ার মাইনাস ক্যাপিটাল R স্কয়ার ইনটু t, আর নিচে থাকবে হলো ms। S তো হচ্ছে এখানে কি আপেক্ষিক তাপ, আর m টা আমরা কিভাবে বের করব, m হচ্ছে ভর ইনটু ভর সমান সমান কি আয়তন ইনটু ঘনত্ব। তাহলে m টা আমরা বের করব হচ্ছে আয়তন ইনটু ঘনত্ব। তাহলে পানির ফোঁটার আয়তন কি 4/3 পাই r কিউব, 4/3 পাই r কিউব। তাহলে ক্ষেত্রফল হচ্ছে, যেহেতু গোলকের জন্য ক্ষেত্রফল হচ্ছে 4 পাই r স্কয়ার, আর আয়তন হচ্ছে 4/3 পাই r কিউব। 4 পাই r স্কয়ার হচ্ছে ক্ষেত্রফল, আর 4/3 পাই r কিউব হচ্ছে কি আয়তন। আর তারের ক্ষেত্রে কোন এই দুটোই আমরা লাগে, সাধারণত গোলকেরটা লাগে আর সিলিন্ড্রিক্যাল কোনো কিছুর জন্য লাগে। সিলিন্ড্রিক্যাল কোনো কিছুর জন্য কি রকম, ক্ষেত্রফল হচ্ছে কত বলতো, পাই r স্কয়ার, আর আয়তন হয়ে যাবে পাই r স্কয়ার l বা পাই r স্কয়ার h। 2 পাই r কমন নিলে r প্লাস h। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন দেখো আমরা এটা আর প্রয়োজন নাই, এটা বাদ দিয়ে দিতে পারি, আমরা এগুলো নিয়ে ম্যাথও করেছি এই পার্টগুলো দিয়ে। এখন যে কোন তরলের ভেতরে যদি এই যে কাঁচ নল ডুবালাম আমরা, সেক্ষেত্রে পানি যে উপরের দিকে উঠলো, এর পৃষ্ঠটান এবং হাইট নির্ণয়ের ফর্মুলা কি তোমাদের মনে আছে? কে বলতে পারবে?
পানি ধরো উপরের দিকে উঠলো, আমি এই সংক্রান্ত একটা ম্যাথও একটু পরে তোমাদেরকে করাবো, জন্য আগে একটু দেখা বলছি তোমাদেরকে। এই যে হাইটটা, এই হাইট নির্ণয়ের ফর্মুলা কি? এইচ, তাই না? আচ্ছা, আর পৃষ্ঠটার নির্ণয়ের ফর্মুলা কি? তরলের ভিতরে যদি পানি উঠে, এটাকে আমরা কি বলি? কৈশিকতা বলি না? তরলের ভিতরে পানি ওঠা এবং নামা, এটাকে বলি হচ্ছে আমরা কৈশিকতা। তো পৃষ্ঠটার নির্ণয়ের সূত্র কি বলো এখান থেকে? T equal to ম্যাম স্মল লেটার আর এইচ H R rho G জি বাই divided by 2 cos থিটা। হ্যাঁ, H R rho G divided by হলো 2 cos থিটা। এখানে এই থিটাটাকে ম্যাম আর কি আগে দিলে প্রবলেম হবে? হ্যাঁ জি বাবা, আরটা কি আগে দিলে সমস্যা হবে? না কোনো সমস্যা নেই, এগুলো তো সব গুণ আকারে আছে, তুমি যেটা যেখানে দিতে পারো, কোনো সমস্যাই নেই। তাহলে এইচ হচ্ছে তরলের এই যে বাহিরের পৃষ্ঠ থেকে ভেতরের পৃষ্ঠ পর্যন্ত, ভেতরের পৃষ্ঠের এই যে নিম্ন বিন্দু পর্যন্ত যে দূরত্ব, যে উচ্চতা, সেটাই হলো এইচ। আর আর হচ্ছে আসলে যে জায়গা পর্যন্ত পানি উঠে ঠিক সেখানে হচ্ছে নলের ব্যাসার্ধ, যদিও এটা মেনশন করে না, নলের ব্যাসার্ধ শুধু বলে যে জায়গা পর্যন্ত পানি উঠেছে ঠিক এই জায়গায় হচ্ছে নলের ব্যাসার্ধ হচ্ছে আর। স্মল আর, রো হলো পানির ঘনত্ব, জি অভিকর্ষ ত্বরণ 2 তো 2ই, আর cos থিটা হচ্ছে স্পর্শক। আর এই হলো মোটামুটি তোমাদের সূত্র। তাহলে যদি আমরা এখানে পানি, বিশুদ্ধ পানি হয়, যদিও বিশুদ্ধ পানির জন্য এক্স্যাক্টলি কিন্তু 0 ডিগ্রি না স্পর্শক, তো তারপরেও হচ্ছে প্রায় 0 ডিগ্রি ধরা হয়। যদি তোমাকে স্পর্শকোণ মেনশন করে দেয়, তাহলে সেই ক্ষেত্রে তুমি cos থিটা দিয়ে হলো যত দেওয়া থাকবে তাই ইউজ করবে। আর যদি স্পর্শকোণ দেয়া না থাকে, তাহলে এখানে বিশুদ্ধ পানি আর হচ্ছে কি বলে কাঁচ নলের ক্ষেত্রে প্রায় 0 ধরবে, আর cos 0 এর মান কত? 1। সেই ক্ষেত্রে ফর্মুলা তোমার হয়ে যাবে T equal to H R rho G divided by হচ্ছে, হ্যাঁ শুধু 2 হবে। আর যদি আমরা h বের করতে যাই তখন কি হবে? h বের করতে গেলে হবে হচ্ছে 2t, আর নিচে হবে 2t cos থিটা হবে একবার। আর যদি cos থিটাকে আমরা 0 দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে শুধু t থাকবে, 2t থাকবে। আর নিচে কি হয়ে যাবে বলো? আর রো জি। আচ্ছা, এখন এই সংক্রান্ত একটু ম্যাথ করো তোমরা, আমি তোমাদেরকে ক্রিয়েটিভটা উঠিয়ে দিচ্ছি বোর্ডে, পড়ো, তোমরা নিজেরাই পড়ো, দেখি কি শিখলে আসলে। আজকে যেহেতু আমাদের এখানে এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস, তো আমি দেখতে চাই যে তোমরা আসলে কি শিখেছো এখান থেকে। খুবই সহজ একটা ম্যাথ দিচ্ছি, আশা করছি তোমরা পারবে। আর অবশ্যই তোমরা হলো ক্লাসরুমে জয়েন করবে, আমি আজকে ইনশাআল্লাহ কোডটা দিয়ে দিব, ওখানেই হচ্ছে আমি তোমাদেরকে প্রতিটা চ্যাপ্টারে প্রায় হচ্ছে পর্যায়ক্রমে দিব আর কি। আজকে হয়তো একটা চ্যাপ্টারে দিব, এরকম আস্তে আস্তে যা যা পড়াবো মিনিমাম হচ্ছে 10 থেকে 12টা তোমাদেরকে ক্রিয়েটিভ দিয়ে দিব। ওই ক্রিয়েটিভ যদি সলভ করো তাহলে পরীক্ষা ইনশাআল্লাহ হচ্ছে ভালো করবে। যদিও হুবহু আসুক বা আসবে না, কিন্তু নিয়মগুলো মোটামুটি সবই থাকবে, অর্থাৎ সব ফর্মুলা যাতে ইউজ করা যায় মোটামুটি ওইভাবেই হচ্ছে ক্রিয়েটিভ গুলো দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এখন দেখো আমি হচ্ছে একটা চিত্র আঁকছি তোমাদের পাশে, তোমরা একটু এঁকে নাও, এই ক্রিয়েটিভটা তোমরা করো এবং হচ্ছে আমি দেখি যে তোমাদের কতটুকু কমপ্লিট হয়েছে। এখানে একসাথে দুইটা জিনিস দিলাম আমরা, এখানে পানি আছে, একটা কৌশিক নল ডুবালাম এবং একটা আর ব্যাসার্ধের গোলক ছেড়ে দিলাম, আর ব্যাসার্ধের একটি গোলক ছেড়ে দিলাম, আর একটা হচ্ছে কৌশিক নল ডুবালাম। এখন দেখো এখানে এটা হচ্ছে 40 সেন্টিমিটার পর্যন্ত পানি এখানে উঠেছে, 40 সেন্টিমিটার পর্যন্ত পানি এখানে উঠেছে। আচ্ছা, আর কি দেওয়া আছে এখানে? নলের ব্যাস দেওয়া আছে হলো 0. হ্যাঁ, এখানে নলের ব্যাস দেওয়া আছে, নলের ব্যাসকে আমরা ডি দিয়ে লিখছি, ডি ইকুয়াল টু এখানে দেওয়া আছে হলো 0.06 মিলিমিটার। কৌশিক নল যেহেতু অনেক চিকন, অনেক ছোট, এখানে এই যে গোলকটা করছে, গোলকের প্রান্তিক বেগ v ইকুয়াল টু, গোলকের প্রান্তিক বেগ v ইকুয়াল টু দেওয়া আছে 2 সেন্টিমিটার পার সেকেন্ড, 2 সেন্টিমিটার পার সেকেন্ড। তোমরা কি দেখতে পাচ্ছ তো বোর্ড? আর লোহার গোলকের যে গোলকটা ছেড়ে দিচ্ছি তার ব্যাসার্ধ হচ্ছে 0.5, তার
তার ব্যাস হচ্ছে 0.5 মিলিমিটার, ব্যাসার্ধ না, ব্যাস হচ্ছে 0.5 মিলিমিটার। এই গোলকের ব্যাস আমি একটু লিখে দিচ্ছি, গোলকের ব্যাস দেওয়া আছে 0.5 মিলিমিটার। তাহলে স্টেমটা দেখো, পানির ঘনত্ব আমি দিয়ে দিই নাই এখানে, পানির ঘনত্ব দিই নাই, কারণ পানির ঘনত্ব তো আমরা জানি। তাহলে কি কি দিলাম এখানে, হচ্ছে দিয়ে দিয়েছি আমরা নলের ব্যাস কত, 0.06 মিলিমিটার, আর হচ্ছে কতটুকু পানি উঠেছে সেটা হলো 40 সেন্টিমিটার পর্যন্ত উঠেছে। আর এখানে আর ব্যাসার্ধের একটা গোলক ছেড়ে দেওয়া হয়েছে যার প্রান্তিক বেগ হলো 2 সেন্টিমিটার পার সেকেন্ড। গোলকের ব্যাস দেওয়া আছে হচ্ছে, এই গোলকটার ব্যাস দেওয়া আছে 0.5 মিলিমিটার। এই হচ্ছে মোটামুটি তোমাদের উদ্দীপক। তাহলে এখন হচ্ছে আমরা যেটা Ma'am. করব, যে এখানে, হ্যাঁ বলো ভি এর নিচে কি লিখছেন ম্যাম? ভি এর নিচেটা বুঝতেছি না। কোনটা বাবা? এই যে ভি ইজ ইকুয়াল টু আর নিচেটা ম্যাম। আচ্ছা, এটা হলো 2 সেন্টিমিটার পার সেকেন্ড। আচ্ছা, প্রান্তিক বেগ, এই যে গোলকটা পড়ছে তার প্রান্তিক বেগ, গোলকের প্রান্তিক বেগ, গোলকের প্রান্তিক বেগ হচ্ছে v ইকুয়াল টু 2 সেন্টিমিটার পার সেকেন্ড। এবার দেখা যাচ্ছে, বোর্ড নিচ পর্যন্ত কি দেখা যাচ্ছে? জি ম্যাম। হ্যাঁ। আচ্ছা, এখন দেখো প্রথম কোশ্চেনটা হচ্ছে গোলকের উপর পানির সান্দ্র বল নির্ণয় করো। এই গোলকের উপর পানির সান্দ্র বল নির্ণয় করতে বলেছে, এটা হলো প্রথম কোশ্চেন। পানির সান্দ্র বল নির্ণয় করো গোলকের, হ্যাঁ তোমরা পড়তে থাকো। গোলকের উপর, ছোট একটা টেস্টের মতো হয়ে যায়, গোলকের উপর পানির সান্দ্র বল নির্ণয় করো। পানির সান্দ্র বল নির্ণয় করো। এটা হলো প্রথম কোশ্চেন। আর দ্বিতীয় কোশ্চেন হলো পরীক্ষাগারে ব্যবহৃত পানি বিশুদ্ধ কিনা। আর এখানে পৃষ্ঠটান দেওয়া আছে, কিন্তু আরেকটা পৃষ্ঠটান হচ্ছে 7.2 ইনটু 72 ইনটু 10 টু দ্য পাওয়ার -3 নিউটন পার মিটার। পৃষ্ঠটানটা আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই পৃষ্ঠটান যদি পানি নাও দেই, সেক্ষেত্রেও তোমরা কিন্তু ধরে নিতে হবে, কারণ হচ্ছে ধরে নিতে হবে মানে পানির পৃষ্ঠটান তো ফিক্স। তাহলে সেক্ষেত্রে এই ভ্যালুটা তোমাদের জানতে হবে। যেমন পানির ঘনত্ব দেয়া থাকবে না, সেটা তোমাদের জানতে হবে। পানির ঘনত্ব যেরকম আমরা জানি হচ্ছে 1000, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে পানির পৃষ্ঠটানটাও তোমাদের অনেক সময় দেয়া না থাকতে পারে, সেক্ষেত্রে তোমরা ওটা মনে রাখবে। তাহলে পানির পৃষ্ঠটান আমরা জানি না, টি ইকুয়াল টু কি জানি বলতো, 7.2 ইনটু 10 টু দি পাওয়ার -2 বা 72 ইনটু 10 টু দি পাওয়ার -3 নিউটন পার মিটার। এটা হলো পানির পৃষ্ঠটান দেওয়া আছে। আর এখন খ নাম্বার কোশ্চেন হলো এই পানি বিশুদ্ধ কিনা সেটাই আমরা যাচাই করব, কিন্তু ম্যাথমেটিক্যালি যাচাই করব এই পানি বিশুদ্ধ কিনা। পানি বিশুদ্ধ কিনা যাচাই করো, বিশুদ্ধ কিনা যাচাই করো। তো আমার ধারণা হচ্ছে এই কয়েকদিন ক্লাস দিয়ে আমি যেটুকু বুঝেছি যে এই গাঠনিক ধর্ম কিন্তু তোমরা মোটামুটি ভালোই পারো। আমি যেগুলো ক্রিয়েটিভ করালাম আস্তে আস্তে দেখি যে তোমরা নিজেরাই ফর্মুলা বলে দিচ্ছ এবং ম্যাথ করতে পারছো। তো আচ্ছা, এখন হ্যাঁ, তাহলে দেখো কি কি দাম আছে এখানে স্টেমে বলো। আমরা একটা কৌশিক নল ডুবিয়েছি, কৌশিক নল ডুবানোতে কৌশিক নলের ভেতর দিয়ে পানি হলো কতটুকু উঠেছে, 40 সেন্টিমিটার পর্যন্ত উঠেছে। আর নলের ব্যাস কত দেওয়া আছে, নলের ব্যাস দেওয়া আছে হলো 0.06 মিলিমিটার। নলের ব্যাস দেওয়া আছে হচ্ছে 0.06 মিলিমিটার। আর আরেকটা কাজ করেছি, আমরা একটা গোলক ছেড়ে দিয়েছি যার প্রান্তিক বেগ হচ্ছে 2 সেন্টিমিটার পার সেকেন্ড এবং গোলকের ব্যাস দেওয়া আছে 0.5 মিলিমিটার। আর পৃষ্ঠটান দেওয়া আছে পানির 72 ইনটু 10 টু দি পাওয়ার -3 নিউটন পার মিটার। এখন তোমরা এই ম্যাথটা করো, দুটো ম্যাথ করতে দিয়েছি, তোমরা করো। পারবে না? রেসপন্স জি করছো মিস, না কেন? জি মিস ট্রাই করতেছি। ট্রাই করতেছো?
আচ্ছা, যদি এখানে পানির সান্দ্রতাঙ্ক না দিই, তোমরা কি পানির সান্দ্রতাঙ্ক বের করতে পারবে, নাকি পানির সান্দ্রতাঙ্ক আমি দিয়ে দিব? আচ্ছা, পানির সান্দ্রতাঙ্ক আমরা দিয়ে দিচ্ছি এখানে, এটা ইকুয়াল টু 3 × 10⁻³ পানির সান্দ্রতার গুণাঙ্ক 3 × 10⁻³ 3 × 10⁻³ ইউনিট কি হবে বলো তো? নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার, নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। আচ্ছা, সান্দ্রতাঙ্ক আমরা দিয়ে দিলাম। তাহলে গোলকের উপর পানির সান্দ্র বল নির্ণয় করো, এটা একটা কোশ্চেন। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে পানি বিশুদ্ধ কিনা যাচাই করো। পানি বিশুদ্ধ কিনা এটা যাচাই করার জন্য আমরা অনেক কিছু ইউজ করতে পারি কিন্তু। আচ্ছা, প্রথম কোশ্চেনের ক্ষেত্রে ফর্মুলা কি রকম হবে? 6 পাই আর মিউ ভি। 6 পাই আর ইটা ভি। ইটা ভি। সান্দ্র বল গোলকের উপর, যখন কোনো কিছু গোলককে আমরা ছেড়ে দিব, তাহলে সেই ক্ষেত্রে গোলকের উপর যে সান্দ্র বল কাজ করবে সেটার ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে, আমি তোমরা কি স্ক্রিনশট নিয়ে নিয়েছো? আমি কি কোশ্চেনটা মুছে ফেলবো? কি মিস মুছে ফেলেন। হ্যাঁ, সবাই বলছো তো? হ্যাঁ, আচ্ছা, প্রথম কোশ্চেনটা আমি মুছে ফেলছি এখান থেকে। তাহলে সান্দ্র বলের ফর্মুলা F ইকুয়াল টু হলো, আমরা স্টোকস ল থেকে পাই 6 পাই আর ইটা ভি। তাহলে 6 পাই ইনটু আর 0.25 পয়েন্ট, হ্যাঁ 0.6 দেওয়া আছে। তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে বলো তো? ব্যাস দেওয়া আছে কত? 0.5 মিস। 0. না 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 না, হ্যাঁ হ্যাঁ 0.5, সরি, ঠিক আছে 0.5। 0.25। হ্যাঁ, জি, তাহলে এখানে হবে 2.25 0.25 মিলিমিটারকে যদি আমরা মিটারে কনভার্ট into করি 10 to তাহলে the power 3 মিস। হ্যাঁ 25 into 10 to the power -3। জি আচ্ছা, এরপরে হলো সান্দ্রতাঙ্ক কত দেওয়া সান্দ্র আছে? 3 into 10 to the power -3। হ্যাঁ, সান্দ্রতাঙ্ক দেওয়া আছে 3 into 10 to the power -3, 3 into 10 to the power -3। আর হচ্ছে বেগ দেওয়া আছে হলো 2 সেন্টিমিটার পার সেকেন্ড। এটাকে যদি আমরা 2 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করি, মিটার পার সেকেন্ড 0.002 0.02, তাই না? মিটারে যদি কনভার্ট করি আমরা। হ্যাঁ, ওকে। তাহলে এইটুকু আমাদের হয়ে গেল। কি রকম আসে ভ্যালুটা তোমরা বলো আমাকে। 2.83 into 10 to the power -7 নিউটন। আচ্ছা, কত হয়? 83 into 10 to the power -7। ওকে, 2.83 into 10 to the power -7 হ্যাঁ 10 to the power -7। আচ্ছা, ইউনিট কি হবে? নিউটন। ভেরি গুড, হয়ে গেছে এটা। তাহলে F ইকুয়াল টু আসলো হলো কত? 2.83 into 10 to the power -7 নিউটন। আচ্ছা, এর পরের কোশ্চেনটা বলেছে যে পানি বিশুদ্ধ কিনা আমাদেরকে সেটাই যাচাই করতে হবে। পানি বিশুদ্ধ কিনা যাচাই করতে হবে। এখন পানি বিশুদ্ধ কিনা এটা যাচাই করার জন্য আমরা যে কোনো ফর্মুলা ইউজ করতে পারি। কিরকম? যদি ধরো আমরা ঘনত্ব দিয়ে করি, ঘনত্ব যদি 1000 হয় তাহলে পানি বিশুদ্ধ, কারণ বিশুদ্ধ পানির ঘনত্ব কত? 1000। আচ্ছা, যদি আমরা পৃষ্ঠটান দিয়ে বের করি, তাহলে পৃষ্ঠটান যদি হয় হচ্ছে এই যে এত মিলে গেল 72 into 10 to the power -3 বা 7.2 into 10 to the power -2, এত যদি হয় তাহলেও হচ্ছে পানি বিশুদ্ধ। কথা বুঝতে পেরেছো? এবং যদি আমরা হাইট দিয়ে বের করি, যদি আমাদের এই ডাটাগুলো ইউজ করার পরে আমাদের যদি পানি 40 সেন্টিমিটার পর্যন্ত উঠে, তাহলেও পানি বিশুদ্ধ। তাহলে যে কোনোটা আমরা ঘনত্ব দিয়ে করতে পারি, আমরা পৃষ্ঠটান দিয়ে করতে পারি, এবং আমরা উচ্চতা দিয়ে করতে পারি। এটা যেটাই মিলে যাবে উদ্দীপকের ইনফরমেশনের সাথে, তাহলেই আমরা বুঝবো যে পানি বিশুদ্ধ। তো আমরা এখন পৃষ্ঠটান দিয়ে করি, এটা দিয়ে করা হলো সবচেয়ে বেশি ইজি। যদি পৃষ্ঠটান দিয়ে করি তখন কিরকম আসবে আমাদের? ফর্মুলাটা একটু আগে দেখিয়েছি, যেহেতু স্পর্শ কোণ আমরা এখানে দিই নেই,
এবং আমরা ধরে নিচ্ছি যে পানি বিশুদ্ধ, সেক্ষেত্রে হচ্ছে পৃষ্ঠটা যদি স্পর্শকোণ দেয়া না থাকে তাহলে আমরা স্পর্শকোণ এখানে ইউজ করব না। তাহলে সূত্র আমাদের কি, স্পর্শকোণ যদি আমরা না দিই টি ইকুয়াল টু এইচ আর রো জি ডিভাইডেড বাই হলো 2 cos থিটার প্রয়োজন নাই, শুধু 2। আচ্ছা, এখান থেকে এইচ কতটুকু উচ্চতা পর্যন্ত পানি উঠেছে বলো? 40 সেন্টিমিটার পর্যন্ত উঠেছে, তাই না? 40 সেন্টিমিটারকে আমরা যদি মিটারে কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে কি হবে? 0.4, তাই না? আচ্ছা, জি হাইট হচ্ছে তাহলে 0.4, আর ব্যাসার্ধ নলের ব্যাস দেওয়া আছে 0.06 মিলিমিটার। তাহলে এটাকে ব্যাসার্ধে কনভার্ট করব এবং সাথে সাথে আমরা কি করব, কিসে কনভার্ট করে ফেলবো বলো তো? মিটারে কনভার্ট করব মিলিমিটার থেকে। তো ব্যাসার্ধকে, ব্যাসকে হলো ব্যাসার্ধে কনভার্ট করব এবং সাথে মিলিমিটারে কনভার্ট করব, মিলিমিটার থেকে মিটারে কনভার্ট করব। তাহলে সেক্ষেত্রে কত হবে? এখানে দেওয়া আছে 0.06, কত হবে বলো তো আমাকে? 0.03 into 10 to the power 3 হ্যাঁ, minus 3 0.03 ইনটু 10 ইনভার্স কত দেওয়া হবে? minus 3। 3 আচ্ছা, -3। এখন পানি পিছনটা আমি মুছে ফেলতেছি, উদ্দীপকটা তোমরা তো জানোই। আচ্ছা, তারপরে এখানে রো পানির ঘনত্ব কত দেওয়া আছে? 1000 দেওয়া আছে ইনটু 9.8 ডিভাইডেড বাই হলো 2। তাহলে কত হয় বলো? আচ্ছা, তোমরা এটা করতে থাকো, আমি তোমাদেরকে হচ্ছে এটা দেই, অ্যাটেন্ডেন্স কপি শিটটা দেই একটু। তোমরা অবশ্যই এটা হলো কপি করবে, ফিল আপ করবে, সরি, হ্যাঁ এটা অবশ্যই ফিল আপ করবে। আচ্ছা, এখন তাহলে দেখো কত হয়, আমরা কি কি লিখলাম? এইচ হলো 0.4 আমাদের, আর ব্যাসার্ধ হচ্ছে 0.03 ইনটু 10 টু দি পাওয়ার -3 ইনটু হলো ঘনত্ব 1000, কারণ বিশুদ্ধ পানির ঘনত্ব আমরা জানি হলো 1000, আর জি হচ্ছে 9.8 ডিভাইডেড বাই 2। তাহলে ক্যালকুলেট করলে কত আসে? তোমরা অবশ্যই অ্যাটেন্ডেন্স ফর্ম ফিল আপ করবে, কারণ তোমরা যারা ক্লাস করেছো এটা একটা ডকুমেন্ট ম্যাডাম সাবজেক্ট কি দিব? এখানে তো ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার বলছে। আমরা ওই যে ফার্স্ট পেপার পড়াচ্ছি, এজন্য ফিজিক্স ফার্স্ট পেপার দিবে। ম্যাম আনসারটা আসলে 0.058 কত এসছে आंसर? ম্যাম 0.05 ডাবল Jimmy summer of cell তুমি এটা একটা ছবি তুলো। ম্যাম হ্যাঁ বলো। অ্যাটেন্ডেন্স লিংকটা 0.058 0.05 05 আর কিছু আসেনি? ডাবল সরি বুঝতে পারছি না জাহিদ। 8 নেটওয়ার্ক ইস্যু। আচ্ছা 5 এর পর 8 মিস। আচ্ছা 5 এর পর 8, আচ্ছা ঠিক আছে। আর যদি আমরা ওই ও ম্যাম অ্যাটেন্ডেন্সের লিংকটা একবার দিলে ভালো হয়। আবার দিব, ওকে ঠিক আছে। আমাদের ওই যে মিটে যে মেসেজ অপশন আছে সেখানেই দিয়েছি। আচ্ছা পেয়েছো জাহিদ? জাহিদ জি চলে আসছে। আচ্ছা, জুবাইর অ্যানসার কি মিলেছে? জি মিস। হ্যাঁ, বাকিরা যারা করেছো 0.05, এটা কি ইএনজি তে করো তো দেখি কত হয়। ইএনজি অপশনটা দাও তো। সাগর Jimmy অ্যাটেন্ডেন্স আচ্ছা, দিচ্ছি attendance দিচ্ছো, ঠিক আছে অ্যাটেন্ডেন্স দাও। সবাই দিও অ্যাটেন্ডেন্সটা বাবা।
আর নেক্সট ক্লাস থেকে কিন্তু আমরা প্রি টেস্টের সিলেবাস ধরবো ইনশাআল্লাহ। আর গুগল ক্লাসরুমে জয়েন করবে, ওখানে তোমাদের ফার্স্ট ইয়ার ফাইনালের জন্য ক্রিয়েটিভ কোশ্চেন দেওয়া হবে ইনশাআল্লাহ। ওগুলা ফিল আপ, ওগুলা কমপ্লিট করার চেষ্টা করবে। আমি কিন্তু কোশ্চেন দিব, শুধু অ্যানসার সহ দিব না। ম্যাম লিংকটা একটু দেওয়া যাবে ম্যাম? আমার ম্যাম, করছি। প্রবলেমের কারণে বের হয়ে গেছিলাম। লিংক, আচ্ছা কিসের লিংক দিব আমি? ওই যে অ্যাটেন্ডেন্স। ম্যাম দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, তো কমপ্লিট মিস। আচ্ছা ওকে। ম্যাম ফার্স্ট পেপার দিছি। ফার্স্ট পেপার পড়াচ্ছি, অবশ্যই ফার্স্ট পেপার দিবে। কেউ সেকেন্ড পেপার দিবে না, কিন্তু ফার্স্ট পেপার দিবে। ম্যাম এটা আবার নতুন করে ডাউনলোড। ম্যাস আমি তো বলি সেকেন্ড পেপার দিয়ে দিচ্ছি। ভুলে সেকেন্ড পেপার, আবার হ্যাঁ আবার ঠিক করো, খেয়াল আবার করি ঠিক নি। করো, আবার ঠিক করো, ঠিক করা যাবে। আজকে সামি আসলো না কেন ক্লাসে? জানো না কি কেউ? বৃষ্টির কারণে মনে হয় ইনফ্লোট নাই। মিস করা হয়ে গেছে। হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। তো মিস প্রথম ক্লাসে ছিল, জানি না এখন কেন আসে না। আচ্ছা আগের ক্লাসে ছিল, আচ্ছা। হুম। হুম। আচ্ছা, তো আমাদের কিন্তু শেষ হয়ে গেল পদার্থের গাঠনিক ধর্ম। এখান থেকে কিন্তু আমরা আর এই চ্যাপ্টারটাকে এখন আলোচনা করছি না। এরপরেও মনে হয় আর দরকার নাই, কারণ এটা অনেকবার রিভিশন হয়েছে, অনেক কোশ্চেন হয়েছে এখান থেকে। তাহলে আমরা নেক্সট দিন থেকে তাহলে তরঙ্গ নিয়ে আলোচনা করব। তোমরা যেটা করবে, যেহেতু তরঙ্গ আগে পড়েছো, তো সেক্ষেত্রে হচ্ছে তোমরা একটু বেসিক জিনিসগুলো দেখে আসবে, তাহলে আমরা একটু দ্রুত আগাতে পারবো, ঠিক আছে? আর তোমরা হলো ফর্মটা ফিল আপ করে তোমরা আস্তে আস্তে লিভ করতে পারো নেক্সট ক্লাসের জন্য, ঠিক আছে? ভালো থাকো তোমরা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।